আরিফ মোহন, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে রোড টু পার্লামেন্টে। আমি যদি নির্বাচনের যেই প্রার্থী বা প্রার্থী মনোনয়ন, প্রার্থী বাছাই, সেগুলোর প্রসঙ্গেই যদি একটু শুনতে চাই শুরুতে, যে ৩০০ আসনে প্রার্থী দিতে আপনারা কতটা প্রস্তুত, এবং পাশাপাশি এও জানতে চাইব যে কোনো ধরনের জোট গঠন বা আপনারা আসলে প্রার্থী বাছাইটা আসলে কিভাবে করছেন সেটা একটু শুনতে চাই। জি। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি আরিফ মোহন। জি। আহ, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে আসি ৩০০ আসনের প্রার্থীতা নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি রাজনীতিতে নতুন একটি ধারা যুক্ত করতে চাই। আমরা বলেছি যেটা, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটি নমুনা আমরা দাঁড় করতে পেরেছি ইতিমধ্যে। যে আমরা আমাদের নমিনেশন যে দেওয়ার প্রক্রিয়া আমরা ওপেন করেছিলাম, সেখানে আপনারা জানেন প্রায় ৩০০ আসন থেকে প্রায় ১৫০০ আমাদের ফর্ম, প্রায় ১৫০০ ফর্ম বিক্রি হয়েছে। আমরা সেখান থেকে যাচাই বাছাই করছি। তা আমরা চাচ্ছি যে ক্ষমতা যেন জনতার কাতারে আসে দাঁড়ায়, এবং যে মানুষগুলো আসলেই যে জনগণের প্রতিনিধিত্ব করতে চায় পার্লামেন্টে, আসলে যেন জনগণ যেন মনে করে যে পার্লামেন্টে তার নিজস্ব। আমরা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমরা হয়তোবা আমাদের ৩০০ আসনেই আমাদের একক প্রার্থী দেওয়ারই আমাদের চিন্তা ভাবনা আছে। আর জোট প্রসঙ্গে যে কথাগুলো আসলে বলতে হয়, জোট আসলে এটা তো চলমান একটা প্রক্রিয়া। যে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা আলোচনা করতেই পারি, কিন্তু আসলে আমরা আপাতত ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি। আরিফ মোহন, একটু যদি রাজনীতির প্রসঙ্গে আসি, আপনারা নতুন বাংলাদেশের কথা বলছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলছেন। সেই ক্ষেত্রে ভোটারদের আকৃষ্ট করতে বা ভোটাররা আসলে ভোট দেবে, কেন ভোট দেবে, সেই প্রশ্ন যদি তাদের মনে উদয় হয়, সেই প্রশ্নের উত্তর দিতে আসলে নতুন রাজনৈতিক কোন দর্শন আপনারা হাজির করছেন, বা নতুন রাজনৈতিক ধারাটাই বা কি হতে যাচ্ছে, সেই বিষয়গুলো যদি একটু স্পষ্ট করেন। আমরা জাতীয় নাগরিক পার্টি ২৮ ফেব্রুয়ারি থেকে আমাদের যাত্রা শুরু। আজকে ২৮ নভেম্বর, পুরোপুরি ৯ মাস। আমরা এই ৯ মাসে বাংলাদেশে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে, তার মধ্যে যে তাদের থেকে আমাদের দল যে পার্থক্যগুলো আমি আপনাকে বলতে চাই, এই ৯ মাসে আমাদের অর্জন কম নয়। আমরা চলমান যে ক্রিয়াশীল দলগুলো যেগুলো বিষয় নিয়ে আলোচনা করে না, যেমন আমরা চাই রাজনীতিবিদরা শুধুমাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে, কোনো ব্যবসায়ীরা রাজনীতি নিয়ন্ত্রণ করবে না। আমরা এই বিষয়ে সরব। আমরা ব্যুরোক্রেসির বিরুদ্ধে আমরা সবসময় কথা বলছি যে একটি প্রক্রিয়া কোনোভাবেই এইভাবে করে ডমিনেট করা সম্ভব না। আমরা সবসময় কথা বলছি যে একটি রাষ্ট্র যেভাবে করে চলে, যে এই রাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা যে একটি দল যে এই ফেসিস হাসিনাকে যে ফেসিস গড়ে তুলেছিল, সেই তাদের বিরুদ্ধে আমরা সবসময় সরব। যে জায়গায় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো সবসময় নীরবতা পালন করছে। আমরা কোনো সময় রাজনীতিতে টিকে থাকার জন্য শুধুমাত্র কোনো আপোষে যায়নি। আমরা সবসময় বলছি যে আমরা চাই রাজনীতিবিদরা রাজনীতি কন্ট্রোল করবে, কোনো ব্যবসায়ী না, কোনো দিল্লি পিন্ডি থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ হবে না। বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ পন্থার মধ্যে হবে। আমরা এই 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 ডায়াগ্রামটা দ্বারা করতে আশা করি সক্ষম হয়েছি। ৯ মাস যেহেতু আমাদের যাত্রার সময়, আপনি জানেন বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল, কিন্তু সে তার মধ্যে আমাদের এই ৯ মাসের যাত্রায় আমরা সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি ওয়ার্ড কমিটি পর্যন্ত দিতে পারবো ইনশাল্লাহ। তারপরে আমাদের রাজনীতিটা আরো স্বচ্ছভাবে আমরা জনগণের দাঁড় করায় আমরা আমাদের বার্তাগুলো স্পষ্ট করতে পারবো যে আমরা শুধুমাত্র জনগণের জন্য রাজনীতি করতে আসি। আমরা রাজনীতি করতে আসিনি যে এই কারণে যে আমরা রাজনীতি করব, নিজের স্বার্থ হাসিল করবো, তারপরে বিভিন্ন দেশে যায় বেগম পাড়া দাঁড় করে আমরা ওখানে ২০০-৩০০ ফ্ল্যাটের মালিক হয়ে যাবো। আমরা চাচ্ছি রাজনীতিটা এমন ভাবে করতে যে রাজনীতিটা মানুষ ইদানিং দেখেছে, এবং মানুষের ব্যাপক সারা আমাদের দলের প্রতি এই কারণেই যে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করছি। জি, আপনার কথার সূত্র ধরেই যদি আরেকটু জানতে চাই, যে আপনি রাজনীতির কথা বললেন, আপনাদের রাজনীতি আলাদা হবে, অন্যান্য দলগুলোর মতো না। সেই ক্ষেত্রে আসলে মানুষকে আসলে নতুন কি প্রতিশ্রুতি দেবেন, বা ভোটের মাঠে আপনার কাছে আসলে দুটি প্রশ্ন থাকবে। যেটি হচ্ছে যে নির্বাচনী মাঠে এসে আসলে আপনাদের এই স্বচ্ছতা কতটা বজায় থাকবে, কতটা প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন আপনাদের এই সব প্রতিশ্রুতির ব্যাপারে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ আসলে নতুন কি পাবে আপনাদের কাছ থেকে, কোন প্রতিশ্রুতিগুলো দেবেন, মানুষের কোন নতুন জায়গাগুলো তাদেরকে দেখাতে চান আপনারা। আসলে আমরা মানুষকে আসলে সব থেকে প্রথম কথা, আমরা মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই না, আমরা মানুষের জন্য কাজ করতে চাই।
আর আমরা নতুন কি দিতে পারবো এই বাংলাদেশকে, সেটি তো আমরা যখন এই বাংলাদেশ নিয়ে কাজ করতে শুরু করেছি কেবলমাত্র, আমরা ইনশাল্লাহ এই নতুন বাংলাদেশে এটাই দিব যে নতুন বন্দোবস্ত যেটার কথা আমরা বলছি, যে এই ব্যবস্থাটা আছে, যে এই ব্যবস্থা মানুষকে ক্ষমতায় গেলে ফেসিস্ট হয়ে গড়ে উঠতে সাহায্য করে, আমরা এই ব্যবস্থার বিলুপ করব। আমরা এমন একটি ব্যবস্থা দাঁড় করবো যেই ব্যবস্থার মাধ্যমে একজন সাধারণ জনগণ, একজন মেম্বার অফ পার্লামেন্টের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তারা দুজনেই একজন মানুষ, রাষ্ট্রের যে সুযোগ সুবিধাগুলো মেম্বার অফ পার্লামেন্ট মৌলিক যে চাহিদাগুলো আছে, অন্য বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আমরা এগুলো মৌলিক চাহিদা থেকে মৌলিক অধিকারে পরিণত করতে চাই বাংলাদেশের মানুষের জন্য। আমরা বাংলাদেশের মানুষের জন্য এমন একটি দেশ নির্মাণ করতে চাই যেখানে কেউ এইটুকু ভাববে না যে এলিট শ্রেণীর এলিট শ্রেণীর মানুষরা শুধুমাত্র রাজনীতি করবে। এখানে আমরা এমন বন্দোবস্ত দাঁড় করতে চাই যেখানে প্রত্যেকটি মানুষ তাদের প্রতিনিধিত্ব পার্লামেন্টে যেন প্রতিনিধিত্ব করতে পারে। আমরা এমন বন্দোবস্ত দিতে চাই বাংলাদেশের মানুষকে। আমরা এই ব্যবস্থার বিলুপ্ত করতে চাই। সেক্ষেত্রে আপনারা আসলে আশাবাদী কিনা যে পুরনো দলগুলো থেকে মুখ ফিরিয়ে আপনাদেরকে আসলে ভোট দেবে জনগণ? আসলে আসলে আমরা 24-এর অভ্যুত্থানে হয়তোবা আপনি আমি আমরা সকলেই দেখেছি যে মানুষ পুরনো বন্দোবস্তের উপরে আর ভরসায় নাই। যতই রাজনীতিবিদরা নিজেদের গলাবাজি করুক, বড় বড় শোডাউন মিছিলের মাধ্যমে বলুক না কেন যে জনগণ তাদের পাশে আছে, কিন্তু আসলে জনগণ এখন আর একটু খায় না। জনগণ এখন দেখে কে তাদের জন্য তাদের হয়ে কাজ করছে। ঠিকই আমি যদি এখানে স্টেজে এসে মাইকের মধ্যে খুব নীতিবাক্য ঝাড়লাম এবং পরবর্তী যায় টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখলদারিত্ব, ওই গুম খুনের রাজনীতি আবার চালু করে দিলাম, মানুষ এগুলো আর খায় না। এখন মানুষ জানে যে মানুষকে কি করতে হবে। 24-এর অভ্যুত্থানে যেমন মানুষ বুঝে গিয়েছিল কার পিছনে যায় আন্দোলন করতে হবে। বিগত 17 বছর 16 বছরে অনেক রাজনৈতিক দল অনেক আন্দোলনের ডাক দিয়েছিল, কিন্তু মানুষ তাদেরকে সাড়া দেয়নি। সেই জায়গা থেকে আমরা অবশ্যই আশাবাদী 24-এ মানুষ যেভাবে করে আমাদের পিছনে এসে দাঁড়িয়েছিল, আমরা যেভাবে মানুষকে হতাশ করি নাই, ইনশাআল্লাহ সামনের ব্যালট বিপ্লবে মানুষ আমাদের পিছনে এসে দাঁড়াবে এবং আমরা কথা দিচ্ছি বাংলাদেশের মানুষকে আমরা নিরাশ করবো না ইনশাআল্লাহ। কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কি, মানে কোনো ধরনের চ্যালেঞ্জ বা কোনো ধরনের বাধা রয়েছে কি সামনে দেখতে পাচ্ছেন? চ্যালেঞ্জ আসলে জাতীয় নাগরিক পার্টি মানে রোডটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ফেসিস হাসিনাকে তাড়ানো থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের যে রোড যতটুকু জার্নি হয়েছে প্রত্যেকটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, এবং আমরা এটা ভালোভাবে নিচ্ছি, পজিটিভ ভাবে নিচ্ছি। কারণ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যদি আমরা গড়ে উঠি তো ইনশাআল্লাহ সামনের দিনগুলো আমাদের জন্য সহজ হয়ে উঠবে। কারণ কঠিন সময়ে মানুষকে শক্তিশালী করে তোলে এবং শক্তিশালী মানুষরাই পরবর্তীতে সময়কে ইনশাআল্লাহ রান করার চেষ্টা করে। আরেকটা প্রসঙ্গে যাই যে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে আপনাদের মতামতটা বা পর্যবেক্ষণ যাই বলুন না কেন একটু শুনতে চাই, যে কোথাও হামলা, কোথাও সংঘর্ষ, এগুলো হচ্ছে। নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়েও আসলে সমালোচনা রয়েছে, আপনাদের কেন্দ্রীয় নেতারাও সমালোচনা করেছেন। এই ব্যাপারগুলোতে আসলে কি বলবেন? আসলে আসলে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ। যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে 24-এর পর যেরকম হওয়া দরকার ছিল সেরকম না, এটাই বাংলাদেশের বাস্তবতা। এবং নির্বাচন কমিশন আসলে নির্বাচন কমিশন না কোনো একটা দলের পারপাস সার্ভ করে, এটা নিয়ে আমাদের একটা প্রশ্ন থেকে যায়। কারণ আমরা বিগত সময় দেখেছি তাদের কথা তাদের কাজের মধ্যে কোনো মিল পাওয়া যায় না। তারা আসলে নিজেদেরকে জবাবদিহিতার ঊর্ধ্বে ভাবে। আসলে জবাবদিহিতার ঊর্ধ্বে তো কেউ না, আমরা তারা জবাবদিহিতার মধ্যে আসতে চায় না, সেটা আমরা এই বিগত সময় লক্ষ্য করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান পর্যন্ত মনে হচ্ছে যে খুবই ভালো না, খুবই খারাপ না, মাঝামাঝি একটা অবস্থায় আছে। তবে আমরা আশাবাদী যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের আগে অবশ্যই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ভোটের মাঠের যেটা সব থেকে বড় প্রবলেম বা চ্যালেঞ্জ ফেস করছি আমরা, যেটা আমার মনে হয় যে আমাদের যে নির্বাচনী প্রচারণার ব্যানার গুলো আছে সেটা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, নরসিংদীতে সারোয়ার তোষার ভাইয়ের ব্যানার থেকে শুরু করে আমাদের নাইর ইসলাম, আক্তার হোসেনের ব্যানারগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ইভেন্চুয়ালি সব থেকে দুঃখজনক আমাদের সংসদীয় আসন ৮ দিনাজপুর ৩, এখানেও সব থেকে দুঃখজনক যে বেগম খালেদা জিয়ার মতো একজন সম্ভাব্য প্রার্থী থাকার পরেও, সম্ভাব্য প্রার্থী যদিও বা চূড়ান্ত না, এগুলো চূড়ান্ত তারা লিস্ট প্রকাশ করেনি, যদিও বা তাদের প্রতিদিন নিয়ে এই কথা চেঞ্জ হচ্ছেই, তো আমরা সম্ভাব্য প্রার্থী হিসেবে ধরে নিয়েছি। সেই জায়গা থেকে যে তারা আমাদের যে জাতীয় নাগরিক পার্টির ব্যানার গুলো আছে এগুলো রাতের আধারে উপড়ে ফেলে তাদের নিজস্ব ব্যানার গাড়ার প্রতিযোগিতার মধ্যে লেগে পড়েছে, এগুলো আমরা অবশ্যই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাক, কিন্তু ভালো কাজের প্রতিযোগিতা থাক। এই নোংরা রাজনীতি, এই রাতের আধারে ব্যালট বাক্স বিজয়, এইগুলো রাজনীতি তো ফেসিস্ট আমলের। এই রাতের আধারে ব্যালট ছিঁড়ে ফেলা, এগুলো ফেসিস্ট আমলের। এগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা নতুন ধরনের রাজনৈতিক কথা বলছি 24 পরবর্তী। আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দল যেন তাদের নীতি, আদর্শ, নৈতিকতা বজায় রেখে একটি সুষ্ঠু ধারার রাজনীতি করে। আমরা সকলের কাছে এটাই আশা করছি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অতি দ্রুত স্থিতিশীল পর্যায়ে চলে আসবে। আরিফ মোহন, আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে যে
মানুষের সাড়া কেমন পাচ্ছেন এবং প্রচারণাই বা কেমন চালাচ্ছেন? আমরা একটা নির্বাচনী হাওয়া চারপাশেই দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে সেই হাওয়া মানে আপনাদের পালে সেই হাওয়া আসলে কতটা লেগেছে? আমরা আসলে নির্বাচনী হাওয়ার মধ্যে যাওয়ার আগে আমরা এটুকু বলতে চাই, আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের আগে এই ফ্যাসিস্টের এই আমাদের বিচার প্রক্রিয়াটা যেন শুরু হয়, আমাদের এই চাওয়াটা থাকবে। সংস্কার প্রক্রিয়ায় যেন আমাদের যে সংস্কারগুলো চাইছি, আমরা যেন প্রতিটি দল এই সংস্কার করতে একমত হয়ে যে আমরা গণভোটের কথা বলছি, গণভোটে যেন একে বাস্তবায়ন করে এবং এই গণভোটের হে বিজয়কে আমরা সামনের সংসদে যেন বাস্তবায়ন করতে পারি, আমরা এইটা চাচ্ছি। এবং মানুষের সাড়া তো আমরা ব্যাপক পাচ্ছি। আমরা জানি যে বাংলাদেশে অনেক ক্রিয়াশীল দল রয়েছে, কিন্তু তাদের তাদের নাম, কয়টি দলের নাম এখন পর্যন্ত মানুষ জানে, কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করছি সামনের ব্যালট বিপ্লবে ইনশাআল্লাহ আমরা ব্যাপক সারা মানুষের সেই বিপ্লবের ব্যালটের মাধ্যমে পাবো ইনশাআল্লাহ, এবং আমরা ব্যাপক সারা পাচ্ছি। জি, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।